নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস কে ঘোষ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন গ্রহরা কখন বলী হয় বা বলবান হয় বা কখন দুর্বল বা বলহীন হয়। তো আসলে গ্রহদের অবস্থানগত কারণেই কিন্তু গ্রহের সক্রিয়তা, বলবান অবস্থা বা তার ভালো ফল প্রদান করার ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, আবার ওই গ্রহদের কিছু নির্দিষ্ট স্থানে অবস্থানগত কারণে কিন্তু তার বলহীনতা বা সেই গ্রহের অশুভ প্রভাব বা তার সক্রিয়তা বিলীন হয় বা তার ক্ষমতা কিন্তু শুভ ফল প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তো আসলে কোন কোন ক্ষেত্রে গ্রহরা বলবান হতে পারে আর কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অবস্থায় গ্রহরা বলহীন হয় সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই সম্পূর্ণ সময়টা আমার সাথে থাকুন। আশা করি আপনারা গ্রহদের বলাবল বা বলহীনতার ব্যাপারে যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর পাবেন। সুপ্রিয় দর্শক, গ্রহরা যখন বল যুক্ত হবেন বা বলবান হবেন তার নির্দিষ্ট কিছু শর্ত আপনাদেরকে দেখতে হবে। প্রথমত দেখবেন সেই গ্রহটি স্বক্ষেত্রে আছে কিনা। স্বক্ষেত্র বলতে প্রত্যেকটি রাশিতে এক একটি গ্রহের নির্দিষ্ট স্থান বা তার নিজের ক্ষেত্র বিবেচনা করা হয় বা সেই রাশির অধিপতি গ্রহ তাকে বিবেচনা করে। যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র। এভাবে প্রত্যেকটি রাশির কিন্তু একটি নির্দিষ্ট গ্রহের অধিপতি সেই রাশিতে বিদ্যমান থাকেন বা সেই রাশির অধিপতি হিসেবে কিন্তু বিবেচিত হন। তো অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহ তার স্বক্ষেত্রে অবস্থান করে থাকে, সেটি তার বিশেষ বলবত্তা বা বলবান অবস্থা কিন্তু প্রকাশ করে থাকে। দ্বিতীয়ত, যদি সেই গ্রহটি সেই রাশিতে তুঙ্গস্থ হয়ে থাকেন, অর্থাৎ আমরা জানি এক একটি গ্রহ এক একটি নির্দিষ্ট রাশিতে তুঙ্গস্থ হন। যেমন মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হন, আবার শনি মহারাজ তুঙ্গস্থ হন তুলা রাশিতে, বৃহস্পতি তুঙ্গস্থ হন কর্কট রাশিতে, মকর রাশিতে তুঙ্গস্থ হন মঙ্গল, আবার শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ হন, চন্দ্র বৃষ রাশিতে, বুধ তুঙ্গস্থ হন কন্যা রাশিতে। এভাবে প্রত্যেকটি গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট ক্ষেত্রে যেমন তুঙ্গী হন, সেই তুঙ্গী অবস্থা কিন্তু তার বিশেষ বলবান অবস্থা প্রকাশ করে থাকে। তাছাড়া সেই গ্রহটি যদি মূল ত্রিকোণ ক্ষেত্রে অবস্থান করে থাকে, অর্থাৎ মূল ত্রিকোণ ক্ষেত্র বলতে একটি নির্দিষ্ট ক্ষেত্র যেখানে সেই গ্রহটি সর্বোচ্চ বলবান বা তার আনন্দ স্থান বলে সেই স্থানটি বিবেচিত হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা জানি রাশিচক্রে শুধুমাত্র রবি এবং চন্দ্র বাদে অন্য সমস্ত গ্রহ কিন্তু দুইটি করে রাশির অধিপতি। যেমন মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল, আবার মীন রাশি ও ধনু রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি, মকর ও কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনি, মিথুন এবং কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ, তুলা এবং বৃষ রাশির অধিপতি হচ্ছেন শুক্র। তো এই যে গ্রহগুলি দুইটি করে রাশির অধিপতি, কিন্তু তারা একটি নির্দিষ্ট স্থানে কিন্তু বিশেষভাবে আনন্দ পান বা বলবান হন বা সেই ঘরটি তার জন্য বিশেষ শুভ প্রভাব বা তার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে থাকে। তাই এই ক্ষেত্রগুলিকে কিন্তু তার আনন্দ স্থান বা মূল ত্রিকোণ ক্ষেত্র বলা হয়ে থাকে। যেমন শুক্র এই বৃষ রাশি এবং তুলা রাশির মধ্যে কিন্তু তুলা রাশিতে আনন্দ বেশি পান বা সেটি কিন্তু তার মূল ত্রিকোণ ক্ষেত্র। আবার মঙ্গলের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি, বৃহস্পতির ক্ষেত্রে ধনু রাশি, কন্যা রাশি বুধের ক্ষেত্র এবং শনির ক্ষেত্র কিন্তু কুম্ভ মূল ত্রিকোণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ এই গ্রহগুলি কিন্তু এই ভাবগুলিতে এই রাশিতে অবস্থান করলে তার মূল ত্রিকোণ ভাবে অবস্থান করার কারণে কিন্তু বিশেষ বলবান বা বিশেষ শুভ প্রভাব সে কিন্তু প্রদান করতে সক্ষম হয়ে থাকে। এছাড়া গ্রহরা যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকেন, আমরা জানি যে গ্রহদেরকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে রবি শ্রেণী আর একটি হচ্ছে শনি শ্রেণী। তো রবি শ্রেণীতে রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং কেতু, এবং শনি শ্রেণীতে শনি, শুক্র, বুধ এবং রাহু। এই গ্রহগুলিকে কিন্তু দুইটি শ্রেণীকে ভাগ করা হয়ে থাকে। তো দুইটি শ্রেণীতে ভাগ করা এবং একটি শ্রেণীর সাথে অন্য শ্রেণীর গ্রহদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শত্রুতা বা কোনো কোনো ক্ষেত্রে সমসম্পর্ক বিদ্যমান আছে। তো শত্রু ক্ষেত্র যে গ্রহের যেটি, অর্থাৎ হয়তো রবির যেমন শত্রু ক্ষেত্র বিবেচনা করা হয় রাশিচক্রে, শুক্রের অবস্থান বা শুক্রের ক্ষেত্রগুলি বা শনির ক্ষেত্রগুলি
এই ক্ষেত্রগুলিতে কিন্তু রবি বিশেষভাবে অশুভ বা দুর্দশাগ্রস্ত বা বাজে প্রভাব প্রদান করে থাকেন। আবার বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে বা বুধের ক্ষেত্রে কিন্তু অশুভ বা শত্রু ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকেন। তো আসলে প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি নির্দিষ্ট মিত্র ক্ষেত্র আছে, আবার একটি শত্রু ক্ষেত্র আছে। তো যদি গ্রহরা মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গ্রহরা বিশেষভাবে শুভ হন, অর্থাৎ বৃহস্পতি যেমন চন্দ্রের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে বিশেষ শুভ বা তার মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকেন। আবার বুধ শনির ক্ষেত্রে বা শুক্রের ক্ষেত্রে বা শুক্র শনি বা বুধের ক্ষেত্রে, চন্দ্র বৃহস্পতির ক্ষেত্রে বা রবি বৃহস্পতির ক্ষেত্রে এই ভাবগুলি কিন্তু মিত্রভাব ধরা হয়ে থাকে। তো এই মিত্রভাবে কিন্তু গ্রহরা বিশেষভাবে শুভ প্রভাব বা ফলাফল প্রদান করে থাকেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া গ্রহদের ডিগ্রিগত প্রভাব, অর্থাৎ এক একটি গ্রহ কিন্তু এক একটি নির্দিষ্ট ডিগ্রিতে বলবান হন। তো এই নির্দিষ্ট ডিগ্রিতে যে গ্রহগুলি বিশেষভাবে কোন গ্রহ কোন ডিগ্রিতে বলবান হবেন বা সেই গ্রহের অবস্থা যদি বলবান ডিগ্রিতে বিদ্যমান থেকে থাকে, সেটি কিন্তু তার শুভ প্রভাব বা ফলাফল প্রদান করতে বেশি সক্ষমতা বৃদ্ধি করে থাকবে বা সেই গ্রহ কিন্তু বেশি পাওয়ারফুল হিসেবে জন্মকুণ্ডলিতে আপনার জীবনে শুভ প্রভাব বয়ে আনবে। আবার গ্রহরা অশুভ ফল বা বলহীন প্রভাব কখন প্রদান করে থাকে? যখন দেখবেন কোনো গ্রহ নিচস্থ ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজ হয়ে গেছে, অর্থাৎ সেই গ্রহটি তুঙ্গস্থ নেই। যেমন ধরুন রবির নিচস্থ ক্ষেত্র হচ্ছে তুলা রাশি, শনির নিচস্থ ক্ষেত্র হচ্ছে মেষ রাশি, বৃহস্পতির নিচস্থ ক্ষেত্র মকর রাশি, মঙ্গলের নিচস্থ ক্ষেত্র কর্কট রাশি, শুক্রের নিচস্থ ক্ষেত্র কন্যা রাশি এবং বুধের নিচস্থ ক্ষেত্র মীন রাশি, আবার চন্দ্রের নিচস্থ ক্ষেত্র বৃশ্চিক রাশি। তো এই রাশিগুলিতে কিন্তু এই গ্রহরা বলহীন হন বা তাদের ক্ষমতা কিন্তু কমে যায়। সুপ্রিয় দর্শক, তাছাড়া গ্রহরা যদি শত্রু ক্ষেত্রস্থ অবস্থান করে থাকে, অর্থাৎ আগেই বলেছি যে দুইটি গোত্রের গ্রহ বা দুইটি শ্রেণীর গ্রহ যদি তারা বিরুদ্ধ গ্রহ বা তার শত্রু ক্ষেত্রগত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলহীন বা খারাপ প্রভাব তারা প্রদান করে থাকেন বা তারা দুর্বল হয়ে পড়েন। এছাড়া গ্রহরা যদি দগ্ধ হন বা কম্বাস্ট হয়ে যান, তো সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহের সক্রিয়তা কিন্তু বিলীন হয়ে থাকে বা গ্রহরা কিন্তু খারাপ ফলাফল বা প্রভাব বা তার বলহীনতা কিন্তু প্রকাশ পেয়ে থাকে। তবে কম্বাস্ট গ্রহ ক্ষেত্রেও কিছু শর্ত বিদ্যমান, যেমন বুধ কম্বাস্ট হলে কিন্তু রবির সাথে যুক্ত থাকলে তার বলহীনতার ব্যাপারটি অতটা গুরুত্ব পায় না, সে শুভ ফলই প্রদান করে থাকে, কারণ রবির সাথে বুধের বিশেষ শুভ সমন্বয় সৃষ্টি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, তাছাড়া জন্মকুণ্ডলিতে যে কোনো গ্রহ রাহু এবং কেতু যুক্ত হলে সেই গ্রহের নিজস্ব সক্রিয়তা বিলীন হয়ে থাকে। সে যদি বৃহস্পতিও যুক্ত হন রাহু বা কেতুর সাথে, তাহলে বৃহস্পতির নিজস্ব যে গুণ, সেই গুণ কিন্তু হারান বৃহস্পতি, বা অন্য যে কোনো গ্রহ তার সক্রিয়তা কিন্তু বিলীন হয়ে থাকে বা নিজস্ব গুণ কিন্তু হারিয়ে থাকে। একমাত্র শনি এবং মঙ্গল রাহুর সাথে যুক্ত থাকলে কিন্তু তাদের সক্রিয়তা বিলীন অতটা হবে না, বা বিলীনের ক্ষেত্রে কিন্তু অন্য গ্রহের তুলনায় তারা কিন্তু তাদের নিজস্ব সক্রিয়তাটা ঠিক অতটা হারায় না। কিন্তু অন্যান্য সমস্ত গ্রহই কিন্তু রাহু কেতু যুক্ত হলে তাদের সক্রিয়তা হারিয়ে ফেলে বা নিজস্ব গুণ কিন্তু তারা হারিয়ে ফেলে। তাই সেই সময় কিন্তু গ্রহদের দুর্বলতা বা তাদেরকে কিন্তু বিনষ্ট গ্রহ বলা হয়ে থাকে, যার প্রভাব কিন্তু খুব একটা শুভকর হয় না, অর্থাৎ সেই গ্রহ কিন্তু তার শুভ প্রভাব সঠিকভাবে প্রদান করতে ব্যর্থ হন বা খারাপ কিছুর সাথে যুক্ততা কিন্তু সেক্ষেত্রে তার জীবনে খারাপ প্রভাব সৃষ্টি করে থাকে। সুপ্রিয় দর্শক, এছাড়া আমরা জানি যে শুভ গ্রহরা কেন্দ্রস্থানের অধিপতি হলে সেটি বিশেষভাবে কেন্দ্রপতিত্ব দোষ বিবেচনায় সেই গ্রহের ফলাফল কিন্তু শুভ ধরা হয় না। আবার এক্ষেত্রে অশুভ গ্রহরা যদি কেন্দ্রভাবের অধিপতি হন, সেক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বা ফলাফল প্রদান করে থাকেন। তো এই গ্রহের বলবান অবস্থা বা গ্রহের নিচস্থ অবস্থা বা গ্রহের দুর্বল অবস্থান কিন্তু রাশিচক্রে আপনার জীবনে শুভ বা অশুভ প্রভাব প্রদান করে থাকেন। এর পাশাপাশি গ্রহরা কোন নক্ষত্রে অবস্থান করছেন, সেই নক্ষত্রটি সেই গ্রহের জন্য কতটা পজিটিভ বা সেই নক্ষত্রের ডিগ্রিটা সেই গ্রহকে কতটা পাওয়ার দিচ্ছে, নাকি তাকে নিষ্ক্রিয় করে বিনষ্ট বা অশুভ প্রভাব সৃষ্টি বা প্রভাব ফেলতে সেই গ্রহটি বাধ্য হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। সুতরাং একটি রাশিচক্রে গ্রহের অবস্থান কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে তার নাক্ষত্রিক প্রভাব বা ফলাফল বিশ্লেষণ সাপেক্ষে, এবং আমরা এই গ্রহদের নক্ষত্রগত প্রভাবের পাশাপাশি সান্নারী চক্র বা নবতরা চক্রে সেই গ্রহের নক্ষত্র কি আসলে শুভ আছে নাকি বিপদ নাকি বধ নাকি প্রত্যরী নক্ষত্রে আপনার জীবনে ক্ষতির কারণ বৃদ্ধি করছে, সেই সংক্রান্ত বিষয়গুলি কিন্তু সঠিকভাবে জানতে হবে। তাছাড়া গ্রহের ট্রানজিট এবং দশান্তদশার প্রভাব
ও আপনার জন্মকুণ্ডলিতে আপনি আপনার অবগ্রহ চক্রে আপনি কি শুভ প্রভাব বা ফলাফল পাচ্ছেন কি না, বা আপনার জন্মকুণ্ডলীর নানান দিক আপনার জন্য কোথায় সমস্যার কারণ সৃষ্টি করছে, সেই বিষয়গুলি কিন্তু সঠিকভাবে বিচার করেই সেই গ্রহের বলবত্তা বা সেই গ্রহ আপনার জীবনে শুভ ফল বয়ে আনছে কিনা সেটি কিন্তু আপনি জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাই গ্রহরা কখন বলবান হন আর কখন বলহীন হন, এই যে প্রশ্নটি আপনারা রেখেছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। তো আপনাদের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়েছেন, বা কিভাবে গ্রহরা আপনার জীবনে প্রভাব ফেলছে, বা আসলে আপনি শুভ প্রভাব পাচ্ছেন কি না বা অশুভ প্রভাব পাচ্ছেন কি না, এটি কিন্তু জানার প্রাথমিক যে সূত্র জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে সেটি কিন্তু আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। তবে নাক্ষত্রিক প্রয়োগ বা নারী নক্ষত্র বিশ্লেষণের যে বিষয়টি, সেটি কিন্তু গ্রহদের অবস্থান এবং তাদের নক্ষত্র লগ্ন রাশি সাপেক্ষে আপনার জীবনে সেই গ্রহ কোন কারকতার প্রভাব বা ফলাফল প্রদান করছে সেটি কিন্তু বিশেষভাবে বিচার্য, যা আপনার জীবনে কোন ক্ষেত্রে শুভ প্রভাব কোন ক্ষেত্রে অশুভ প্রভাব বয়ে আনবে সেটি কিন্তু আপনি সঠিকভাবে বিশ্লেষণ করে জানতে পারবেন। তাই অবশ্যই আপনারা সঠিকভাবে জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে সঠিক তথ্য জানুন এবং আপনাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের শুভ প্রভাব বা মঙ্গলকর প্রভাব কাজে লাগিয়ে আপনারা সুখী হন। আর এই জন্য আপনারা অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করিয়ে নিন ও সঠিক তথ্য পাচ্ছেন কিনা সেটিও কিন্তু আপনি নিজে যাচাই করে নিন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রশ্নের এমন উত্তর নিয়ে পরবর্তীতে আমি আবারও উপস্থিত হব আমার আয়োজন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমার সাথে থাকুন। আর এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, ও ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন বা বিভিন্ন সময় আপনারা এই যে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে বা অনলাইনে বিভিন্নভাবে আপনারা মেসেজ করে আমাকে মতামত প্রদান করে থাকেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের প্রয়াস আমি অব্যাহত রাখবো। আশা করি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা শাস্ত্রের উপর দাঁড়িয়ে আছে বা শাস্ত্র নির্ভর, সেই সংক্রান্ত তথ্য আপনারা যেন উপকৃত হবেন এই চ্যানেলটি থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নমস্কার।